হ্যালো, আজকে আমরা কেমিস্ট্রির ফার্স্ট পেপারের দ্বিতীয় চ্যাপ্টারের পরমাণুর বর্ণালী সম্পর্কিত সূত্র ও ব্যাখ্যা এটা দেখব, যেখানে আমরা রিডবার্গ ধ্রুবকের ব্যবহারটা দেখবো এবং সেটা দেখে তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধানের চেষ্টা করবে। আচ্ছা, পরমাণুর বর্ণালী সম্পর্কিত সূত্র করার আগে আমরা পরমাণুর বর্ণালী সম্পর্কিত একটু আলোচনা করি। এখন ইলেকট্রন পরমাণুর উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে জাম্প করে, তখন সে ইলেকট্রনটা শক্তি বিকিরণ করে। আর বোর পরমাণুর মডেল অনুসারে সেই বিকিরণ শক্তি ডেল ই হবে এইচ এফ। ডেল ই সমান এইচ এফ, যেখানে এইচ হচ্ছে আমাদের প্লাঙ্ক কনস্ট্যান্ট এবং এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে মাঝে মাঝে মিউ দ্বারাও প্রকাশ করা হয়। আর এই বিকিরণই মূলত পারমাণবিক বর্ণালী। আর পরীক্ষার মাধ্যমে দেখা যায় ভিন্ন ভিন্ন মৌলের পারমাণবিক বর্ণালী শক্তিগুলো বিভিন্ন হবে। আহ অর্থাৎ আমরা বলতে পারি যে বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক ভিন্ন হওয়ায় ভিন্ন ভিন্ন রং সৃষ্টি হয়। এই ভিন্নতা মূলত নির্ভর করে ইলেকট্রন কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে স্থানান্তরিত হয় তার উপর। আর এটা ব্যাখ্যা করছেন বিভিন্ন বিজ্ঞানী এবং তাদের নাম অনুসারে বিভিন্ন আমরা সিরিজ এর নামকরণ করি, যেমন লাইম্যান সিরিজ, বামার সিরিজ। বিভিন্ন সময়ে বর্ণালী বিভিন্ন সিরিজের খোঁজ পান এবং ভিন্ন ভিন্ন সূত্র দ্বারা সেগুলো প্রকাশ করেন। আর এই সূত্রগুলোই আমরা একটা সহজ এবং অভিন্ন সূত্রের মাধ্যমে ব্যবহার করি, সেটাই আজকে আমরা দেখব। যেমন যে কোনো মৌলের পারমাণবিক বর্ণালীতে আমরা অসংখ্য রেখা দেখতে পারি, কারণ ইলেকট্রন মনে করো আমরা অনেক একটা সিলিন্ডারের মধ্যে হাইড্রোজেন গ্যাস নিয়ে পর্যালোচনা করতেছি। এখন সেখানে তো আর একটা হাইড্রোজেন গ্যাস বা একটা হাইড্রোজেন পরমাণু নেই, সেখানে অনেকগুলো হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে সেখান থেকে এক একটা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এক এক ধরনের শক্তি পেয়ে যে কোনো উচ্চতর শক্তি স্তর বা অরবিটে চলে যাবেন এবং সেখান থেকে আবার যে কোনো নিম্নতর অরবিটে চলে আসবেন। এর ফলে আমরা অসংখ্য রেখার উপস্থিতি দেখতে পারবো। এর মধ্যে আবার কিছু রেখা আবার আমরা দেখব যে কোন একটা মৌলের জন্য সবসময় থেকে যাচ্ছে, সেটা মূলত পারমাণবিক বর্ণালীর অংশ। আর এই বর্ণালীটা দেখে আমরা কোনো একটা মৌলকে শনাক্তকরণ করতে পারি। আচ্ছা, আর আমরা বোর পরমাণু মডেল থেকে রিডবার্গ সমীকরণের তাহলে ব্যাখ্যায় চলে যাই এখন। যেমন আমরা জানি হচ্ছে এক অরবিট থেকে আরেক অরবিটে যখন চলে আসবে, তখন যে শক্তিটা বিকিরণ করবে সেটা যদি ডেল ই হয়, তাহলে ডেল ই সমান E2 মাইনাস E1। এটা হচ্ছে এইচ মিউ, এটা আমরা বোর পরমাণু মডেল থেকে জানি। আর কোন পরমাণুর n তম কক্ষপথে ইলেকট্রনের শক্তির সূত্র হচ্ছে 2 পাই স্কয়ার জেড স্কয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n স্কয়ার h স্কয়ার। তাহলে E1 এর জন্য আমরা একটা n1 বলতে পারি, অর্থাৎ E1 ইজ ইকুয়াল মাইনাস 2 পাই স্কয়ার জেড স্কয়ার m জেড পাওয়ার 4 ডিভাইডেড বাই n1 স্কয়ার এইচ স্কয়ার। আর E2 এর জন্য আমরা বলতে পারি মাইনাস 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 জেড ডিভাইডেড বাই n স্কয়ার, সরি জেড স্কয়ার হতো n স্কয়ার n2 স্কয়ার এইচ স্কয়ার। তাহলে আমরা এটা হচ্ছে নিম্নতর শক্তি স্তর বা স্তরের শক্তি, আর এটা হচ্ছে স্তরের শক্তি। এখন
আমাদের যখন উচ্চ অরবিট থেকে নিম্ন অরবিটে কোনো ইলেকট্রন চলে আসবে তখন বিকিরিত শক্তিটা হবে ডেল ই, আর ডেল ইটাই হচ্ছে এইচ মিউ। তাহলে আমরা যখন এইচ মিউটা বের করবো, এইচ মিউ সমান মাইনাস 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন টু স্কোয়ার এইচ স্কোয়ার, বিকজ এখানে E2 মাইনাস E1 করতেছিলাম আমরা। আর এখানে 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 এন 1 স্কোয়ার এইচ, আর একটা জেড স্কোয়ার থাকবে। যদি হাইড্রোজেনটা হয় তখন, যদি হাইড্রোজেনের কথা বলে তখন জেড এর ভ্যালু 1 আসে, সেজন্য অনেক সময় বইয়ে জেডটাকে ইগনোর করা হয়। কিন্তু যদি হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌলের কথা বলে, যেমন লিথিয়াম 2+, বেরিয়াম 3+, এগুলোর ক্ষেত্রে জেড এর মানটা আমাদেরকে, বা কোনো মৌলের প্রোটন সংখ্যা আমাদেরকে হিসাবের মধ্যে নিতে হবে। জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে এইচ মিউ আমরা এখান থেকে পাচ্ছি এইচ মিউ, আর এখানে সবগুলো ধ্রুবককে যদি কমন নেই তাহলে 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, আর জেড স্কোয়ারটাকে রেখেই দিই, কারণ অনেক সময় পরীক্ষার হলে আমরা জেড স্কোয়ারটাকে মিস করায় ভুল করা দিয়ে আসি, তো জেড স্কোয়ার দিয়ে লেখাটাই বেস্ট। আর এখান থেকে আমরা তাহলে 1/λ সমান বলতে পারি 2 পাই স্কোয়ার এম টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, আর এখান থেকে একটা এইচ ভাগ চলে যাচ্ছে সেজন্য এইচ কিউব, আর ল্যামডা যেহেতু নিচ্ছি তাহলে সি, কারণ ল্যামডা হচ্ছে সি বাই মিউ। আর এখানে আমাদের থাকতেছে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, আর জেড স্কোয়ারটা তো থাকতেই সে। তাহলে আমরা যদি এখানেকার যে ধ্রুবক অংশটুকু, অর্থাৎ এই অংশটুকুকে মান বসাই ক্যালকুলেট করি, তখন আর এই এটা আরেকটা ধ্রুবক যেটাকে রিডবাই ধ্রুবক হিসেবে আমরা চিনি, তাহলে এটার ভ্যালু আসবে সি is equal to 10 প্রায় 737 সেন্টিমিটার। ওকে, আমি মানগুলো তাহলে বসাই দেখাচ্ছি। এখানে 2 ইন্টু 3.14 স্কোয়ার ইন্টু 9.108 into 10 to the power minus 28 into 4.8 into 10 to the power minus 10, এটা ইলেকট্রনের চার্জের সিজিএস ইউনিট, অর্থাৎ ইএসইউ ইউনিটে আমরা বসাই দিলাম। এরপরে এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10 to the power minus 27 কিউব ইন্টু, এখানে লাইট ভেলোসিটিটাকে 3 ইন্টু 10 to the power 10 সেন্টিমিটার পার সেকেন্ডও লেখা যাবে, তবে যদি বেশি একুরেসি চাই তখন 2.997 ইন্টু 10 to the power 10 আমরা রাখতে পারি, তখন আমরা এই ভ্যালুটা পাবো। এখন তাহলে আমাদের এটা আমরা গাণিতিক ভাবে একটা রিডবাই পেয়ে গেলাম। আর পরীক্ষা লব্ধ আমরা যেটা ব্যবহার করি সে পরীক্ষা লব্ধ রিডবাই ধ্রুবক হচ্ছে 109678 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার ইনভার্স। তারপর আর মিটার ইনভার্সে যদি নেই তখন 109678
00 মিটার ইনভার্স। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, রিডবার্গ ধ্রুবকটা। আর অঙ্ক করার ক্ষেত্রে আমরা পরীক্ষারত মানটাই ব্যবহার করব, অর্থাৎ এখানকার যে ইউনিটটা ব্যবহার করব আমরা সেই ইউনিটেই অ্যান্সার পাবো। আর এটা আমরা এখান থেকে আগের স্লাইডে যদি দেখি, এখান থেকে আমরা 1/λ পাচ্ছিলাম। যদি এটাকে রিডবার্গ ধ্রুবক আকারে লিখি, অর্থাৎ 1/λ সমান আর এইচ জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ওকে, আর এখান থেকে আমরা বলতে পারতেছি যে এটাই হচ্ছে n2 কক্ষপথ থেকে n1 কক্ষপথে যদি কোনো ইলেকট্রন আসে, তখন তার যে তরঙ্গ দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে, যদি ল্যামডা হয় তাহলে আমরা এই সমীকরণের মাধ্যমে ল্যামডাটা বের করতে পারবো। আর 1/λ বা 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মিউ বার, অর্থাৎ এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা, তাহলে তরঙ্গ সংখ্যা এর একক হচ্ছে মিটার ইনভার্স বা সেন্টিমিটার ইনভার্স। আমি এখানে এসআই এককটাই বসাই দিলাম, তাহলে মিটার ইনভার্সে চলে আসবে। এরপরে আর একটু আগে বললাম যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে যখন গবেষণা করে এটা বের করছিল, তখন তাদের নাম অনুসারে আমরা বিভিন্ন সিরিজ নামকরণ করছি। যেমন যদি উচ্চতর কক্ষপথ থেকে মনে করো এন টু এর ভ্যালু 2, 3, 4, এখান থেকে যদি প্রথম কক্ষপথে আসে তখন সেটাকে বলা হয় লাইমেন। লাইমেন আর লাইমেন সিরিজ, আর এটার কালার হয় ইউভি। এরপরে যদি উচ্চতর কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে চলে আসে তখন বা আমার হচ্ছে 300 মডেল। আর যদি এরও বেশি হয় 4, 5, 6, তখন সেটা আসে ব্যাস চেন। এভাবে লাইমেন বা আমার ব্যাস চেন, ব্র্যাকেট, ফান, হামফ্রিস এগুলো বইয়ে দেওয়া আছে, ওখান থেকে পড়ে নিতে পারবা। তাহলে এটা একটা ম্যাথ আমরা দেখি। হ্যালো, আজকে আমরা কেমিস্ট্রির ফার্স্ট পেপারের দ্বিতীয় চ্যাপ্টারের পরমাণুর বর্ণালী সম্পর্কিত সূত্র ও ব্যাখ্যা এটা দেখবো, যেখানে আমরা রিডবার্গ ধ্রুবকের ব্যবহারটা দেখবো এবং সেটা দেখে তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধানের চেষ্টা করবে। আচ্ছা, পরমাণুর বর্ণালী সম্পর্কিত সূত্র করার আগে আমরা পরমাণুর বর্ণালী সম্পর্কিত একটু আলোচনা করি। তো ইলেকট্রন পরমাণুর উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে জাম্প করে, তখন সে ইলেকট্রনটা শক্তি বিকিরণ করে। আর বোর পরমাণুর মডেল অনুসারে সেই বিকিরণ শক্তি ডেল ই হবে এইচ এফ। ডেল ই সমান এইচ এফ, যেখানে এইচ হচ্ছে আমাদের প্লাঙ্ক কনস্ট্যান্ট এবং এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে মাঝে মাঝে মিউ দ্বারাও প্রকাশ করা হয়। আর এই বিকিরণই মূলত পারমাণবিক বর্ণালী।
আর পরীক্ষার মাধ্যমে দেখা যায় ভিন্ন ভিন্ন মৌলের পারমাণবিক বর্ণালী শক্তিগুলো বিভিন্ন হবে। আহ অর্থাৎ আমরা বলতে পারি যে বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক ভিন্ন হওয়ায় ভিন্ন ভিন্ন রং সৃষ্টি হয়। এই ভিন্নতা মূলত নির্ভর করে ইলেকট্রন কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে স্থানান্তরিত হয় তার উপর। আর এটা ব্যাখ্যা করছেন বিভিন্ন বিজ্ঞানী এবং তাদের নাম অনুসারে বিভিন্ন আমরা সিরিজ এর নামকরণ করি, যেমন লাইম্যান সিরিজ, বামার সিরিজ। বিভিন্ন সময়ে বর্ণালী বিভিন্ন সিরিজের খোঁজ পান এবং ভিন্ন ভিন্ন সূত্র দ্বারা সেগুলো প্রকাশ করেন। আর এই সূত্রগুলোই আমরা একটা সহজ এবং অভিন্ন সূত্রের মাধ্যমে ব্যবহার করি, সেটাই আজকে আমরা দেখব। যেমন যে কোনো মৌলের পারমাণবিক বর্ণালীতে আমরা অসংখ্য রেখা দেখতে পারি, কারণ ইলেকট্রন মনে করো আমরা অনেক একটা সিলিন্ডারের মধ্যে হাইড্রোজেন গ্যাস নিয়ে পর্যালোচনা করতেছি। এখন সেখানে তো আর একটা হাইড্রোজেন গ্যাস বা একটা হাইড্রোজেন পরমাণু নেই, সেখানে অনেকগুলো হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে সেখান থেকে এক একটা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এক এক ধরনের শক্তি পেয়ে যে কোনো উচ্চতর শক্তি স্তর বা অরবিটে চলে যাবেন এবং সেখান থেকে আবার যে কোনো নিম্নতর অরবিটে চলে আসবেন। এর ফলে আমরা অসংখ্য রেখার উপস্থিতি দেখতে পারবো। এর মধ্যে আবার কিছু রেখা আবার আমরা দেখব যে কোন একটা মৌলের জন্য সবসময় থেকে যাচ্ছে, সেটা মূলত পারমাণবিক বর্ণালীর অংশ। আর এই বর্ণালীটা দেখে আমরা কোনো একটা মৌলকে শনাক্তকরণ করতে পারি। আচ্ছা, আর আমরা বোর পরমাণু মডেল থেকে রিডবার্গ সমীকরণের তাহলে ব্যাখ্যায় চলে যাই এখন। যেমন আমরা জানি হচ্ছে এক অরবিট থেকে আরেক অরবিটে যখন চলে আসবে, তখন যে শক্তিটা বিকিরণ করবে সেটা যদি ডেল ই হয়, তাহলে ডেল ই সমান E2 - E1। এটা হচ্ছে এইচ মিউ, এটা আমরা বোর পরমাণু মডেল থেকে জানি। আর কোন পরমাণুর n-তম কক্ষপথে ইলেকট্রনের শক্তির সূত্র হচ্ছে 2πa² m e⁴ তাহলে E1 এর জন্য আমরা একটা n1 বলতে পারি, অর্থাৎ E1 -2πa²z²mz⁴ divided by n1 স্কোয়ার। আর E2 এর জন্য আমরা বলতে পারি -2πa²m e⁴z divided by n স্কোয়ার, সরি জেড স্কোয়ার হতো n স্কোয়ার n2 স্কোয়ার তাহলে আমরা এটা হচ্ছে নিম্নতর শক্তি স্তর বা স্তরের শক্তি, আর এটা হচ্ছে স্তরের শক্তি। এখন আমাদের যখন উচ্চ অরবিট থেকে নিম্ন অরবিটে কোনো ইলেকট্রন চলে আসবে, তখন বিকিরিত শক্তিটা হবে ডেল ই, আর ডেল ইটাই হচ্ছে এইচ মিউ। তাহলে আমরা যখন এইচ মিউটা বের করবো, এইচ মিউ সমান -2πa²m e⁴ divided by n2 স্কোয়ার বিকজ এখানে E2 - E1 আমরা, আর এখানে 2πa²m e⁴n1² আর একটা জেড স্কোয়ার থাকবে। যদি হাইড্রোজেনটা হয় তখন, যদি হাইড্রোজেনের কথা বলে তখন জেড এর ভ্যালু 1 আসে, সেজন্য অনেক সময় বইয়ে জেডটাকে ইগনোর করা হয়। কিন্তু যদি হাইড্রোজেন ছাড়া অন্য কোনো
মৌলের কথা বলে, যেমন লিথিয়াম 2+, বেরিয়াম 3+, এগুলোর ক্ষেত্রে জেড এর মানটা আমাদেরকে বা কোনো মৌলের প্রোটন সংখ্যা আমাদেরকে হিসাবের মধ্যে নিতে হবে। জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে এইচ মিউ আমরা এখান থেকে পাচ্ছি এইচ মিউ, আর এখানে সবগুলো ধ্রুবককে যদি কমন নেই তাহলে 2π² m e⁴ আর জেড স্কোয়ারটাকে রেখেই দিই, কারণ অনেক সময় পরীক্ষার হলে আমরা জেড স্কোয়ারটাকে মিস করায় ভুল করা দিয়ে আসি, যেহেতু জেড স্কোয়ার দিয়ে লেখাটাই বেস্ট। আর এখান থেকে আমরা তাহলে 1/λ সমান বলতে পারি 2π² m⁴ জেড স্কোয়ার, আর এখান থেকে একটা এইচ ভাগ চলে যাচ্ছে, সেজন্য h³ আর ল্যামডা যেহেতু নিচ্ছি তাহলে সি, কারণ ল্যামডা হচ্ছে c/μ। আর এখানে আমাদের থাকতেছে 1/n1² মাইনাস 1/n2², আর জেড স্কোয়ারটা তো থাকতেই সে। তাহলে আমরা যদি এখানেকার যে ধ্রুবক অংশটুকু, অর্থাৎ এই অংশটুকুকে মান বসাই ক্যালকুলেট করি, তখন আর এই এটা আরেকটা ধ্রুবক যেটাকে রিডবাই ধ্রুবক হিসেবে আমরা চিনি, তাহলে এটার ভ্যালু আসবে সি is equal to 10⁹ প্রায় 737 সেন্টিমিটার। ওকে, আমি মানগুলো তাহলে বসাই দেখাচ্ছি। এখানে 2 ইন্টু 3.14 স্কোয়ার ইন্টু 9.108 into 10⁻⁻28 into 4.8 into 10⁻⁻10, এটা ইলেকট্রনের চার্জের সিজিএস ইউনিট, অর্থাৎ ইএসইউ ইউনিটে আমরা বসাই দিলাম। এরপরে এইচ এর মান হচ্ছে 6.626 into 10⁻⁻27 কিউব ইন্টু, এখানে লাইট ভেলোসিটিটাকে 3 into 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ডও লেখা যাবে, তবে যদি বেশি একুরেসি চাই তখন 2.997 into 10⁻10 আমরা রাখতে পারি, তখন আমরা এই ভ্যালুটা পাবো। এখন তাহলে আমাদের এটা আমরা গাণিতিক ভাবে একটা রিডবাই পেয়ে গেলাম। আর পরীক্ষা লব্ধ আমরা যেটা ব্যবহার করি সে পরীক্ষা লব্ধ রিডবাই ধ্রুবক হচ্ছে 10⁹678 সেন্টিমিটার ইনভার্স। তারপর আর মিটার ইনভার্সে যদি নেই তখন 10⁹67800 মিটার ইনভার্স। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, রিডবাই ধ্রুবকটা। আর অঙ্ক করার ক্ষেত্রে আমরা পরীক্ষালব্ধ মানটাই ব্যবহার করব, অর্থাৎ এখানকার যে ইউনিটটা ব্যবহার করব আমরা সেই ইউনিটেই অ্যান্সার পাবো। আর এটা আমরা এখান থেকে আগের স্লাইডে যদি দেখি, এখান থেকে আমরা 1/λ পাচ্ছিলাম। যদি এটাকে রিডবাই ধ্রুবক আকারে লিখি, অর্থাৎ 1/λ সমান আর এইচ জেড স্কোয়ার 1/n1² মাইনাস 1/n2²। ওকে, আর এখান থেকে আমরা বলতে পারতেছি যে এটাই হচ্ছে n2 কক্ষপথ থেকে n1 কক্ষপথে যদি কোনো ইলেকট্রন আসে, তখন
তার যে তরঙ্গ দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে যদি ল্যামডা হয়, তাহলে আমরা এই সমীকরণের মাধ্যমে ল্যামডাটা বের করতে পারবো। আর 1/λ বা 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মিউ বার, অর্থাৎ এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা, তাহলে তরঙ্গ সংখ্যা এর একক হচ্ছে মিটার ইনভার্স বা সেন্টিমিটার ইনভার্স। আমি এখানে এসআই এককটাই বসাই দিলাম, তাহলে মিটার ইনভার্সে চলে আসবে। এরপরে আর একটু আগে বললাম যে বিভিন্ন বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে যখন গবেষণা করে এটা বের করছিল, তখন তাদের নাম অনুসারে আমরা বিভিন্ন সিরিজ নামকরণ করছি। যেমন যদি উচ্চতর কক্ষপথ থেকে মনে করো এন টু এর ভ্যালু 2, 3, 4, এখান থেকে যদি প্রথম কক্ষপথে আসে তখন সেটাকে বলা হয় লাইমেন। লাইমেন আর লাইমেন সিরিজ, আর এটার কালার হয় ইউভি। এরপরে যদি উচ্চতর কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে চলে আসে তখন বা আমার হচ্ছে 300 হবে। আর যদি এরও বেশি হয় 4, 5, 6, তখন সেটা আসে প্যাসচেন। এভাবে লাইমেন বা আমার প্যাসচেন, ব্র্যাকেট, ফান, হামফ্রিস এগুলো বইয়ে দেওয়া আছে, ওখান থেকে পড়ে নিতে পারবা। তাহলে এটা একটা ম্যাথ আমরা দেখি। আচ্ছা, এখন যদি প্রশ্ন এমন করে যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর লাইমেন সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে বলতেছে লাইমেন সিরিজের তৃতীয় লাইন। লাইমেন সিরিজ আমরা একটু আগে দেখলাম যে প্রথম, অর্থাৎ N1 এর ভ্যালু আসে 1, কারণ এখানে উচ্চতর কক্ষপথ থেকে প্রথম অরবিটে চলে আসে। আর যততম তত আমাদেরকে N2 এর জন্য অ্যাড করতে হবে, অর্থাৎ তৃতীয় লাইমেন, তার মানে 1+3 = 4, অর্থাৎ N2 এর ভ্যালু হবে 4। যদি যদি বলতো যে বামারের পঞ্চম, তখন কি করতাম, বামারের জন্য N1 আসতো 2, আর N2 এর ভ্যালু আসতো 2+5 = 7। ওকে, আমরা লাইমেনের জন্য করতেছিলাম। এর তরঙ্গ দৈর্ঘ্য কত, আমরা জানি 1/λ সমান R/h। আর যেহেতু এখানে হাইড্রোজেনের কথা বলছে, তাহলে 1 স্কয়ার, আর 1/N1 এর ভ্যালু হতো 1 স্কয়ার মাইনাস 1/4 স্কয়ার। এটা যদি এখানে যদি RH এর মানটা বসাই দেই, তখন আমরা ল্যামডা এর ভ্যালু পাবো। RH এর মানটা আমি যদি মিটারে বসাই, অর্থাৎ RH = 10, 9, 6, 7, 8, 00 মিটার ইনভার্সে বসাই, তখন ল্যামডা এর মানটা পাবো 9.7235 × 10⁻⁸ আর এটা হচ্ছে অনেকটা 97.235 ন্যানোমিটার। অর্থাৎ এটা আমাদের ইউভি রিজিয়নের মধ্যে পড়তেছে। তাহলে আমরা এখান থেকেও বলতে পারতেছি যে
লাইম্যান সিরিজের জন্য আমরা ইউভি রশ্মি পাবো। এখন প্রশ্ন করতে পারে যে হৃদবায়ু গ্রহ যদি RH হয় তাহলে হাইড্রোজেন পরমাণুর বা আমার সিরিজের সর্বনিম্ন, আচ্ছা এই সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যার বিষয়টা আমরা একটু আলোচনা করি। সর্বনিম্ন সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য দৈর্ঘ্য ইজ ইকুইভ্যালেন্ট আমরা বলতে পারি সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি অথবা সর্বোচ্চ শক্তি। আচ্ছা, এরপরে এগুলোই সাধারণত বলবে যে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বা সর্বোচ্চ তরঙ্গ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বা সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি বা সর্বোচ্চ শক্তির পার্থক্য, এগুলো যদি বলে সেক্ষেত্রে আমাদের N1 হবে যে সিরিজ বা N1 এর ভ্যালু দেওয়াই থাকবে, আর N2 এর মান হবে অসীম। এটাকে এভাবে মনে রাখতে পারো, শুধুমাত্র ফ্রিকোয়েন্সি দিয়ে মনে রাখতে পারো যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হলে N2 এর ভ্যালু ইনফিনিটি হয়, আর ফ্রিকোয়েন্সি তরঙ্গ সংখ্যা শক্তি এগুলো হলো সমানুপাতিক, আর তরঙ্গ দৈর্ঘ্য হলো ফ্রিকোয়েন্সির সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এটা বললে আমাদের N1 এর ভ্যালু যে সিরিজের কথা বলবো সেটা, আর N2 এর ভ্যালু ইনফিনিটি। আর সর্বোচ্চ তরঙ্গ সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হলো ইকুইভ্যালেন্ট সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি বা সর্বনিম্ন শক্তির পার্থক্য। তাহলে এগুলো যদি থাকে তখন N1 এর ভ্যালু হবে যে সিরিজ সেটা, বা সরাসরি তোমাকে সিরিজের নাম অথবা N1 এর ভ্যালু দেওয়াই থাকবে, আর N2 এর ভ্যালু হবে N1 প্লাস 1। আচ্ছা, এটা একটা ম্যাথের মাধ্যমে যদি আমি দেখাই দিই, যেমন যদি বলে যে আমার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বা আমাদের তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন তরঙ্গ আমার যেহেতু, তাহলে N1 এর ভ্যালু আসবে 2, আর সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা অর্থাৎ সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি আমি সাধারণত ফ্রিকোয়েন্সি দিয়ে মনে রাখছিলাম, তাহলে N2 এর ভ্যালু হবে ইনফিনিটি। আর আচ্ছা সরি, তরঙ্গ সংখ্যা যেহেতু বলছে, তরঙ্গ দৈর্ঘ্য বললে N2 এর ভ্যালু ইনফিনিটি আসতো, যেহেতু তরঙ্গ সংখ্যা বলছে তাহলে তরঙ্গ সংখ্যা আর ফ্রিকোয়েন্সি সমানুপাতিক, তাহলে 2+1 হয়ে যাবে অর্থাৎ 3। তাহলে আমাদের এখানে 1/λ আমরা বলতে পারি, আমাদের এখানে সমীকরণ থেকে ল্যামডা এর ভ্যালুটা বের করতে বলছিল, তাহলে ল্যামডা হচ্ছে R is 1/N1 হচ্ছে 2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার। এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা 5/36 RH পাবো, অর্থাৎ সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা হবে এটা, কারণ তরঙ্গ সংখ্যা মিউ হচ্ছে 1/λ। আর এখানে তাহলে এগুলোর মধ্যে মেদ থাকবে। আর আরেকটা MCQ এর জন্য এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের ফলে সর্বোচ্চ কয়টি রেখা পাওয়া যাবে, অর্থাৎ N2 থেকে N1 এ
ইলেকট্রন মানে কারমাইকেলের ওইদিকে আমি স্তরে যাওয়ার সাজেস্ট করছিল এই জন্য যে তুমি চাইবে না মানে টিচার আর কি কম থাকে আর ইন্টারমিডিয়েট স্থানান্তরে জন্য রংপুর মহৎ বা রাধাপুর হবে এই সেটটা হচ্ছে বেটার সর্বোচ্চ জন্য বুঝি আর কি যে নিউক্লিয়ার কয়টি এগুলোতে আর কি কারমাইকেলের উপরে রেখা রাখছে কারণ ওদিকে রাখলে ওদিকে থাকলে টিচার আর সৃষ্টি কি পাওয়া যায় ভালো টিচার নেই এমন না কিন্তু হতে পারে, ইন্টারমিডিয়েট জন্য বেস্ট মানে এনভায়রনমেন্ট হচ্ছে সেটা তোমার হচ্ছে ওই রাধাপুর হবে এন টু এরিয়া মাইনাস এন সেইগুলো ওয়ান থাকতে পারলে একটু বেশি বেটার হয় আর এন তোমাদের টু সবগুলাই মাইনাস একদম এন ওয়ান প্লাস তোমাদের ওয়ান কি হবে ডিভাইডেড সবগুলো টাইম বাই দেবে আর টু। তিনটে করে আচ্ছা, এটাও যদি তাই আমি বলতে একটা ডিভাইডেড সাথ পড়াবে ম্যাথের মাধ্যমে দেখাই দিই, বাকিটা বুঝি করে না তাহলে সেটা হচ্ছে যে মনে করো আমার ফোনে বন্ধ হয়ে গেল তৃতীয় এ কক্ষপথ স্ত্রী থেকে আমি কাজ করছি যদি প্রথম কক্ষপথে আসে তাহলে আমরা কয়টা রেখা পাবো? তাই তাহলে বিষয়টা তো থ্রি মাইনাস ওয়ান, এরপরে থ্রি মাইনাস ওয়ান প্লাস সে তো টাইম ওয়ান বিচারটা আছে ডিভাইডেড বাই টু। তাহলে এখান থেকে চলে আসতেছে টু, আর থ্রি ডিভাইডেড বাই টু মানে তিনটা। আচ্ছা, এটা যদি আমি একটু ব্যাখ্যা করি, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয়। তাহলে তৃতীয় কক্ষপথ থেকে এক তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এটা কি করতে পারে, মানে কয়টা আমরা রেখা পাবো? তৃতীয় থেকে প্রথমে আসতে পারে, তাহলে একটা পাবো। তৃতীয় থেকে দ্বিতীয়তে আসতে পারে, তাহলে দুইটা পাবো। আবার এই যে দ্বিতীয়তে যে আসলো, এখান থেকে আবার দ্বিতীয় থেকে তৃতীয়তে আসতে পারে, তাহলে আমরা তিন ধরনের বর্ণালী পাবো। তাই এভাবে আমাদের তিনটা আসবে। যদি এন টু এর ভ্যালু অর্থাৎ চতুর্থ কক্ষপথ আর প্রথম কক্ষপথের মাধ্যমে মাঝখানে আমরা সর্বোচ্চ কয়টা রেখা বর্ণালী পাবো, তখন ফোর মাইনাস ওয়ান, ফোর মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তারপরে থ্রি, ফোর ডিভাইডেড বাই টু, ছয়টা। এটা যদি হিসাব করে দেখো তাহলে টোটাল ছয়টা রেখা পাবো। আচ্ছা, করে দেখাচ্ছি। তারপরে এখানে একটা ইলেকট্রন আছে, সেটা সরাসরি এখানে আসলো, একটা, দুইটা, তিনটা। আবার এখান থেকে ইলেকট্রনটা এখানে যেতে পারে চারটা, পাঁচটা। আবার এখান থেকে ইলেকট্রন এখানে যেতে পারে, তাহলে টোটাল ছয়টা আমরা রেখা বর্ণালী পাবো। এজন্যই আমি বলছিলাম যে দেখো, শুধু চারটা অরবিট নিয়ে কাজ করলে আমরা ছয়টা রেখা বর্ণালী পাচ্ছি। তাহলে এখন একটা সিলিন্ডারের মধ্যে যদি অনেকগুলো গ্যাস নিয়ে আমরা এই তার মধ্যে শক্তি প্রদান করি, তাহলে আমরা অসংখ্য রেখা বর্ণালী পাবো। কারণটা হচ্ছে যে এখান থেকে আমরা তো বিভিন্ন গ্যাসের ইলেকট্রন বিভিন্ন শক্তি নিয়ে যে কোনো শক্তি স্তরে চলে যাবে, আবার উচ্চতর শক্তি স্তর থেকে যে কোনো নিম্ন শক্তি স্তরে চলে আসবে। তাহলে আমাদের যে কোনো, যেহেতু এখানে কোনো নির্দিষ্ট মান নেই, অর্থাৎ এক থেকে অসীম পর্যন্ত, তাহলে অসংখ্য আমরা রেখা বর্ণালী পাবো। তাহলে সাধারণত আমাদের এই রিডবার্গ সমীকরণ থেকে এই ধরনের ম্যাথ গুলোই দেয়, আর এর থেকে সর্বোচ্চ আমাদের বের করতেও দিতে পারে, তখন আমরা এইচসি বাই ল্যামডা বের করে করতে পারি। অর্থাৎ রিডবার্গ সমীকরণ থেকে ল্যামডা বের করব, সেখান থেকে তার সাথে আমরা মানে এই ল্যামডা যদি পাই, এইচ আর সি তো ধ্রুবক, তাহলে আমরা যে ডেল ই সেটাও পাবো। তাহলে ডেল ইও বের করতে বলতে পারে। আর আরেকটা হচ্ছে যে আমাদের এই ল্যামডা বের করার পরে কোন রঙের বর্ণালী হবে সেটা ব্যাখ্যা করতে বলে, বা সেটা বলতে বলে। তাহলে এর জন্য রেখা বর্ণালী গুলোর কালার আমাদেরকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। অর্থাৎ কোনটা বেগুনি, অর্থাৎ 380 থেকে 424 এটা হচ্ছে বেগুনি, 424 থেকে 450 হচ্ছে নীল, 450 থেকে 500 হচ্ছে আসমানি, আর 550 থেকে 575 হচ্ছে
আমি অর্ধেক অর্ধেক করে মনে রাখতাম। আমি মনে রাখছিলাম যে 500 থেকে 575 হচ্ছে সবুজ, এর আগে আছে বেগুনি, নীল, আসমানি, আর পরে আছে হলুদ, কমলা, লাল। তাহলে এটা আমার একটা মিডল পয়েন্ট ছিল। তাহলে আমি যদি আর অল্প অল্প করে এগুলো একটু মাথায় রাখতাম যে 500 এর আগে 3টা ভাগ, অর্থাৎ 424 একটা ভাগ হয়, 450 একটা ভাগ হয়। তাহলে 380 থেকে 424 হচ্ছে বেগুনি, 424 থেকে 450 হচ্ছে নীল। তারপর একটা, যেহেতু আমি জানি 500 থেকে 575 হচ্ছে সবুজ, তাহলে আসমানি হবে 450 থেকে 500। এরপরে হলুদের জন্য আমি যেহেতু জানি যে সবুজ 575-এ শেষ হয়, তাহলে হলুদ 575-এ শুরু হবে আর 590-এ শেষ হবে। তাহলে এটা হচ্ছে হলুদ। আর 590-এ যদি হলুদ শেষ হয়, তাহলে কমলা শুরু হবে 590 থেকে 647। 647, এটা হচ্ছে কমলা। আর আমরা তো জানি ভিজিবল রেঞ্জ হচ্ছে 700 পর্যন্ত, তাহলে 647 থেকে 700 পর্যন্ত হচ্ছে লাল। তাহলে আশা করি রিপালটিভ ভোট সম্পর্কিত যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়েছে। ওকে, আজকে পর্যন্তই।